সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তাই বাড়িতে বসে কাটিয়ে দিলেও সন্ধ্যাবেলা নিজেকে আর আটকাতে পারলাম না। চলে এলাম রতনদার চায়ের দোকানে। আসার সময় রমেশ আর হিমেলকে কল করে দিয়েছিলাম, তাই তারা আমার আগেই এসে হাজির হয়েছে। আমাকে দেখতে পেয়ে হিমেল রতনদাকে বলে, রতনদা, আর দেরি করো না, তাড়াতাড়ি 3 কাপ গরম গরম মালাই মেরে চা দাও তো। রতনদাও হিমেলের কথা মতো তাড়াতাড়ি করে আমাদের 3 কাপ চা করে দেয়। হাতে যেই না চায়ের কাপটা নিয়েছি, তখনই কাছে পিঠে কোথাও ভীষণ জোরে বাস পড়ল। এই যা, এই যে গেল রে। বাজের শব্দে তো কানে তালা লাগিয়ে দিয়েছিল, তার সাথে সাথে হাতে থাকা চাটাও পড়ে যায়। আরে, ও নিয়ে চিন্তা করছিস কেন? ও রতনদা, আর 1 কাপ চা লাগাও তো। চা খাওয়া শেষ করে তিনজনে একটু হাসি ঠাট্টা সুরে গল্প জুড়ে দিলাম। রমেশ তখনও পর্যন্ত সেই 1 কাপ চা নিয়ে খেয়েই যাচ্ছিল। বৃদ্ধ না জানি কোথা থেকে এসে রতনদার থেকে চা না, সেই বৃদ্ধের আপাদমস্তক ঢাকা ছিল, তাই ঠিক করে মুখও দেখা যাচ্ছে না। ও রতনদা, এই বৃষ্টির মৌসুমে একটা ভূতের গল্প বলো না শুনি। বেশ জমিয়ে আড্ডাধারীর মতো বসে পড়ল রমেশ। এতক্ষণ বেটা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে উদীয়মান বৃদ্ধকে দেখে সেও একটু ভয় পেয়ে গেছিল। কি গো রতনদা, আজ তোমার ঝুড়ি থেকে গল্প বের হবে নাকি বেরোবে না? রমেশের প্রথম কথাটা হয়তো রতন শুনতে পায়নি, তার জন্য তাকে আবার বলতে হলো। তো এবারের এই কথাটা শুনে বৃদ্ধটা ভীষণ অদ্ভুত রকম ভাবে হেসে তাড়াতাড়ি চা খেয়ে সেখান থেকে নিমিষের মধ্যে চলে যায়। কে গো লোকটা রতনদা, চেনো নাকি? না না, আমি কি করে চিনবো? এর থেকে বোঝা গেল রতনদারের স্টকে গল্প থাকলেও গল্প বলার মতো টাইম আজ তার হবে না। এই মুষলধারায় বৃষ্টির মধ্যে ভিজে গেছে বা ভিজেছিল বলে তো মনে হলো না। আরে আমিও তো লক্ষ্য করলাম, ওই লোকটার সঙ্গে ছাতা বা বৃষ্টি আটকানোর মতো তেমন কিছু তো ছিল না। সে না হয় বাদে দিলাম, কিন্তু এখন যে এই মুষলধারা বৃষ্টির মধ্যে বের হলো, তোরা কি লক্ষ্য করেছিস এই বৃষ্টি ওনাকে স্পর্শই করতে পারছে না? কথাটা বলা মাত্রই রমেশ আর হিমেল শটাং দাঁড়িয়ে পড়ে। আর ভূতের গল্প করে কাজ নেই ভাই। রতনদা, চললাম গো, যা সব ভূতুরে কাণ্ড ঘটছে। চল চল ভাই, আর এখানে একটা মিনিটও দাঁড়ানো যাবে না। সেই তো ঘরে ফিরে যাবে, আর ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে হয়তো শুয়ে পড়বে। তার থেকে চল আমার বাড়ি, সেখানে গিয়ে লুডো খেলা হবে। জেচুলের বাড়ি চল, কিন্তু এখানে আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না। রমেশের কথা মতো আমরা ছাতা মাথায় দিয়ে রতনদার চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টির কোনো বিরাম নেই। কিছুটা যাবার পর হঠাৎ চোখে পড়ল একটা লোক মাঝ রাস্তায় পড়ে রয়েছে। কাঁপা কাঁপা গলায় অভিরূপ বলল, এটা এটা কেটে ভাই? একটা ধমকে রমেশকে চুপ করিয়ে দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা লোকটাকে উপর থেকে সোজা করলাম। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলোর ঝলকানিতে যেটা দেখলাম, যা আমরা জীবনে কখনো কল্পনা করিনি। হুবহু একই পোশাক পরিহিত সেই বিদ্যুটা রাস্তায় পড়ে রয়েছে। এর মধ্যে বিদ্যুটা আবার কি করে? মনের মধ্যে শঙ্কা হতে লাগলো। মুখটা দেখার জন্য মুখের উপর থেকে ওনার পোশাকের আবরণটা যেই না সরালাম, তখনই আমার গায়ের মধ্যে থেকে একটা শীতল হাওয়া যেন বয়ে গেল। দেখলাম ওনার মাথার জায়গায় মাথাটা নেই। এটা দেখার পর আর কিছু বুঝতে বাকি ছিল না আমাদের। সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাই। ভাই হিমেল, ব্যাপারটা কিন্তু আমার খুব সুবিধা বলে মনে হচ্ছে না। এই ব্যাপারটা আমার কাছে খোলস আনলো না। তখন ওই ব্যক্তি কেন মাথা চাপা দিয়ে এসেছিল? আসলে তখন কি ওই ব্যক্তির কোনো মাথাই ছিল না? কিন্তু মরলো কিভাবে? আরে, লক্ষ্য করলি না, ব্যক্তিটির গলায় হালকা পোড়ার দাগ ছিল। কিন্তু এই ঝড়ের রাতে কে বা ওই ব্যক্তিকে পুড়িয়ে মরতে যাবে? সেটাই তো আমারও মনে খটকা যাচ্ছে রে। ভাই, তোরা যা পারিস তাই কর বাবা, আগে আমি একটু হালকা হয়ে আসি।
এই বলে রমেশ তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। আমরা একে অপরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে আবার ভাবতে লাগলাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু আমাদের সেই ভাবনা ব্যাঘাত ঘটল রমেশের চিৎকারে। আমার বাড়িতে কেউ ছিল না, বাবা মা আর ভাই বোন গেছে বিয়ে বাড়িতে, যার ফলে সেই চিৎকার একমাত্র আমাদের ভেতরটাকে কাঁপিয়ে দিল। আমরা তাড়াতাড়ি করে বাথরুমের দিকে দৌড়ে যাই। রমেশ দরজা খুলেই আমাদের কোলে ঢলে পড়ে আর ভয়ার্থ কণ্ঠে বারবার বলতে থাকে, ও আমাদের মেরে ফেলবে ভাই, ও আমাদের মেরে ফেলবে। ওই আত্মা আমাদের পিছু পিছু এখানেও চলে এসেছে। কি পাগলের মতো আবল তাবল বলছিস? বাথরুমে এসে ঢুকিয়েছিলি নেশা করতে নাকি? এক প্রকার ধমক দিলাম আমি। অন্য সময় আমি যতবারই ধমক দিই ততবারই রমেশ আমার এক ধমকে চুপ হয়ে যায়, কিন্তু এবার তা হলো না। ভাই, বাঁচতে চাইলে পালা ভাই।